আকাঙ্ক্ষা পোষণ করবে না। এবং তিনি যখন সাথী শপথ করেন সেই সময়ে শাহাদাতের তামান্না নিয়ে যে কথাটি তিনি বলেছিলেন এখনো আমার মনে পড়ে। শপথ শেষে আমরা যখন তার সাথে কোলাকুলি করি, বুক মেলাই, তখন তিনি বললেন এখন আর আফসোস থাকবে না, যদি শহীদ হয়ে যাই তাহলে একজন শপথদারী কর্মী হিসেবে শাহাদাত বরণ করছি, এই প্রত্যাশা নিয়ে, এই তৃপ্তি নিয়ে আল্লাহ তাআলার কাছে যেতে পারবো। ও যে বাড়িতে আসতো, আইসা জোহরের নামাজ আমাদের সাথে পড়তো, তখন এই যে এই শিবিরের যে আলাপ আলোচনাগুলি করতো, তখন ওর আলাপে মানে বুঝছি যে মৃত্যুর জন্য সে কোনো ভয় করে না। দাদা আছেন, ওই দাদার কাছে বলছে কি, দাদা যে মরার আগে নভেম্বর মাসে আসছে, পরে আসার পরে বলছে দাদা আসেন শেষবারের মতো আপনার সাথে কোলাগুলি করি। পরে ওই দাদা বলছে কয় তুমি ওইলা ভাই শুরু বয়স তুমি কত শুরু, তুমি এই যদি কৌকে আমরা সেন মাপসামু। ওর প্রত্যেকটা বন্ধু বান্ধবের বাড়ি যাইয়া সবার বাড়ি বাড়ি যাইয়া মাপসাই আইসি। বিশ্ববিদ্যালয়ের যে সবুজ চত্বর হওয়ার কথা ছিল অবাধ বিচরণের জায়গা, যার প্রতিটি ধূলিকণা, প্রতিটি বৃক্ষ হওয়ার কথা ছিল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার শিখরে পদার্পণের জ্বলন্ত নিদর্শন, সেই সবুজ ঘাসের পিঠে জমে থাকা শিশির বিন্দু মনজুরুল কবিরের বুক চিরে বেরিয়ে আসা রক্তের সাথে মিশে প্রকৃতির মাঝে এঁকে দিল এক নিকৃষ্টতম ইতিহাস। গুলি করছে ইসাখালের কোনার থেকে গুলি গেল বলে এ আসলে কিন্তু সামনের বাসার সামনে দৌড় করে আইতেছিল, পেছন দিয়ে গুলি পড়ছে মতন পেছন দিয়ে পরে এই জায়গায় দেবাই দিয়েছে, এই জায়গায় দেবাই দিয়েছে বাইরে মতন সে দৌড় ফিরে একটা সামনে লাইনে ঘরে ভিতরে ঢুকছে। কিন্তু আমি এবার দৌড় ফিরে গেলাম, যাই দিয়েছেন ছাত্ররা সবাই ঘরে ভরতে আসছে, তো তারা দরজা বন্ধ করে দিল। ছেলে খালি করতে আসছে, বলতেছে যে আমার পানি, আমার পানি। এই জানলা ঠিক এই যে এরকম বন্ধ করে না, আমি এমনি চাই দেখতে আসলাম এরকম। আমি তো জানলা দেখা যখন আসতেছে আইসাই আমিও দরজা খুলতেছি, অন্য ভাই এমনি বসে গেছে। আমার দাদি আসলো আর আমি, আমার আম্মাও ছিল না, তখন আমি টান দিয়া দুইজনে ধরিয়া এখানে শুয়াইছি। মুসলিম শরীফের একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে শহীদদের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে, শুধুমাত্র ঋণ ব্যতীত। যে সময় মৃত্যু যাব ওই সময় বলছে যে আমার দুইটা দোকানে 29টা টাকা না কয়টা টাকা পাওনা আছে ভাই, আমার ভাইকে বলবেন কিংবা আমাদের সাথীদেরকে বলবেন যাতে আমার ভাইয়েরা আমার সাথীরা ওই টাকাগুলি দিয়া দেয়। এই বললো আমার ভাই। শাহাদাতের পর মনজুরুল কবিরের লাশ সহ অন্যান্য শহীদদের লাশগুলো পুলিশি হেফাজতে নিয়ে যাওয়ার পূর্বে করিম ভবনের পার্শ্ববর্তী মাঠে এনে রাখা হয়। বিস্ময়করভাবে লাশগুলো থেকে এক অমীয় সুবাস ছড়িয়ে পড়ে, বেহেশতি আবেশে বিমোহিত করে ফেলে আশেপাশের মানুষগুলোকে। আমার হাজবেন্ড ওই সন্ধ্যার সময় মাগরিবের নামাজে যাইতেছিল মসজিদে, যাওয়ার সময় তার সামনে যে কই থেকে এত একটা সুঘ্রাণ আসলো, ওই যে জায়গায় লাশ রাখা হয়েছে, সে অনেকক্ষণ ধারায় রইল যে ব্যাপার কি, এখানে কোনো মানুষজন কিছু নেই, অন্ধকার হয়ে আসছে মাগরিবের সময়। এই সময় এই গ্রানটা কই থেকে আসলো, তখন সে বললো দেখো মানুষ যেমনই ছিল সেই ওই ছেলেটা তেমনই তার এরকম একটা সুগন্ধি গ্রান বাইরেছে। মতিউর ভাই কবরে নামাইছে, তখন এরকম ফোঁড়া পড়তেছে, রক্তের ফোঁড়া। আগের দিন 11টায় মারা গেছে, পরের দিন 17 ডিসেম্বর মাটি দিয়া পরে মাগরিবের নামাজ পড়ছে, ওই সময় কিন্তু রক্ত পড়তেছে। শেষবারের মতো যখন আমাদের প্রিয় ভাই মনজুরুল কবিরের চেহারাটা দেখার আমরা চেষ্টা করলাম, আমরা দেখতে পেলাম যে কফিনটা খোলার সাথে সাথে তিনি যেন হাসতেছেন এবং তিনি যেন তাকিয়ে আছেন। স্বপ্নে দেখছি যে সকালবেলা আমি রোজা রাখছি, নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে আমারে না এই দৌড়াইয়ে নিবার আসছে। পরে আমি একবারে সোজা গেলাম, ও আমার যেখানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই যে মাটির নিচেই আমার পারে রাখিয়া ও মাটির নিচে গেল, এরকম আর কি কবরের মতোই, কিন্তু আমি কবর ভাবতেছি না, দেখতেছি কবর না, কিন্তু আর কি মাটির নিচেই ওরকম ঘর সুন্দর একবারে ফুলের বিছনা। আমারে দেখে আরও বিছনা টিছনা পরিষ্কার করে দেখাইতেছি, দেখো আমি কই থাকি।
শাহাদাতের পরদিন শহীদ মনজুরুল কবিরকে গ্রামের বাড়িতে বাড়ির পাশেই তার দেখিয়ে দেওয়া জায়গায় দাফন করা হয়। বৃদ্ধ মা মাঝে মাঝে ঘর থেকে বের হয়ে শহীদ সন্তানের কবরের দিকে তাকিয়ে থাকেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করেন, এই জগতে ছেলেকে আর ফিরে না পেলেও যেন পরজগতে ফিরে পান শহীদি বেশে। মনজুরুল কবিরের শাহাদাতের পর আরো রক্তের নেশা চেপে বসে ঘাতকদের। হন্যে হয়ে খুঁজতে থাকে হল ছেড়ে পার্শ্ববর্তী এলাকায় আশ্রয় নেয়া ছাত্র শিবির নেতাকর্মীদের। শওকত হোসেন তালুকদার আশ্রয় নিয়েছিলেন করিম ভবন এলাকায় একজন কর্মচারীর কুঁড়ে ঘরে। ছাত্রদলের হাসু, খালেদ ও ছাত্রলীগের বাচ্চুর নেতৃত্বে ঘাতক দল টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে শওকত হোসেনকে। এরপর ইটের উপর শওকতের মাথা রেখে আরেকটা ইট দিয়ে মাথা থেতলিয়ে দেয় রক্তপিপাসুরা। মুহূর্তেই তার মস্তক ছিটকে ছড়িয়ে পড়ে জমিনে। চিৎকার দিয়ে আল্লাহকে ডাকতে ডাকতে শাহাদাতের অমীয় সুধা পান করেন ইসলামী আন্দোলনের নির্ভীক সৈনিক শওকত হোসেন তালুকদার। শহীদ শওকত হোসেন তালুকদার 1968 সালের 15 নভেম্বর লালবরু বেগমের কোল আলোকিত করে পৃথিবীতে আসেন। শওকত হোসেনের বাবা ছিলেন পেশাগতভাবে একজন পুলিশ কর্মকর্তা। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু 3 বছর পর 1971 সালে স্বাধীনতা সংগ্রামের দামামা বেজে ওঠে। জন্মভূমিকে রক্ষা করতে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন শওকত হোসেনের বাবা। সগর্বে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে ছিনিয়ে আনেন বিজয়। সন্তানদের জন্য এনে দেন এক মুক্ত স্বাধীন আকাশ। 1995 সেই বিজয় দিবসেই স্বাধীন বাংলার সবুজ জমিনেই ছড়িয়ে পড়ে শওকত হোসেনের তাজা রক্ত। আরেকবার উজ্জীবিত হয় লাল সবুজ পতাকা। কতটা নিষ্ঠুর হলে মানুষকে এভাবে মারতে পারে। আগে থেকে ওই সাইড থেকে দৌড় ফেরে আসলো, দৌড় ফেরে আসা কেউর হাতে রড, কেউর হাতে ছোট ছোট কুড়াল, একটা ছোট বন্দুক আর একটা এতটুক বন্দুক হাতে। তখন একটা বন্দুকে এমনি জাল নাদা ধরলো আমারে, কয় মাইরে ফেলবাম যদি কথা বলস, তুই কথা বলস তাহলে মাইরে ফেলবাম। না, তা একটু ভয় পেয়ে গেলাম গা। ভয় পেয়ে যাওয়ার পরে দা কয় এই সরে পড়ো। পরে আমি কইছি না, ও তো মানুষ, তো ঝান ভিক্ষা দাও, ও জীবনে মাইরো না। আর শিক্ষার পারছি যে কান্দার মাঝে খালি কইছি ওরা একটু ঝান ভিক্ষা দাও, তোমরা জীবনে মাইরো না, একটা হাত ভাঙ্গো নাহলে একটা পাও ভাঙ্গো। শওকত কিন্তু খুবই ভালো ছেলে, তোমরা মাইরো না এভাবে। তাহলে মারছে, মাইরা সাইরা যখন একবারে মাইরাচ্ছে তখন ওইদিকে মাথাটা ও নিজে উঠছে, উঠটা সাইরা খালি কইছে আল্লাহু আকবার, খালি কাঁপতাছে, এইভাবে কাঁপতাছে আর খালি কইতাছে আল্লাহু আকবার। 3 বার আল্লাহর নাম লওয়ার পরে যে দম যায় নাই, তো ওই শত্রুর দলগুলা কি করলো, ছোট একটা কুড়ালাতে, কুড়ালটা দেখাইরা এই কিভাবে যেন একটা কূপ দিল অস্তে করে, দেওয়ার পরে কানের কাছে অস্তি করে একটা গুলি করলো, আওয়াজ হইল না। নেওয়ার পরে রেল সড়কের পাথর নিয়ে পাওয়ার গিরালগুলো কাছতাছে ওই জায়গাতে। তারপরে কি শওকতের শ্বশুর বাড়ি কি এটা? মহিলারা এইভাবে চিৎকার টিকার পারতাছে কেন? এর কি শওকতের শ্বশুর বাড়ি? লাশ লো। না লাশ নিও না, তোমরা লাশ নিও না, মাইরা তো হালচুই। পরে একটা মহিলা, যে গরুর পিছনে একটা বাসা, ওই মহিলা গেহারে কোনো পানি পারছে না, ওর গরুর চাল দেওয়া পানি যায়, ওই একটু পানি মুহ দিচ্ছে, দেওয়ার পরে মরে গেছে। শওকত এই বাইয়ে লগে আরেকজন, তার পাশে অনেক লোক দৌড়াই লিয়ে আইতেছে। তখন আমি চাইছিলাম যে ঘরে উঠবাম লইয়া, তখন দিয়ে যে একটা এরকম চিকন রড লইয়া এক বেড়া খারু দিছে, বেড়া ডরে আনছিলাম যে বড় বাড়িটা তুলবাম। সে না উঠটা আমরা একটা ছোটো বাড়ি আছে আমরা পাশে, এরকম দিকে উঠতেছে। উঠতে হলে তার এনে দৌড়ে একটা ওয়ালের সাথে যখন দৌড়ে রাখছে, তখন আমি চায় রয়েছি। তো অনেক ছেলেরারে পাও অনুরোধ ধরছি, কইছি বাবা হয়তো একটা চোখ নষ্ট হলে নাহলে হাত কাটতে নিন গিয়া, নাহলে একটা পাওয়ে নিন গিয়া, ওরা জানে মার উন্নতে জানতে ভিক্ষা দিন, ওর মার আর কোনো ছেলে নাই, একলাই জানে। তখন মাইরে যখন হালাই যাতে ওরা গীত দেখার রয়েছে, তখন আমি গেছি, ইয়া 2-3টা শিক্ষা দিছি, ওরা নামে আসছে। নামলে ওরা জড়ায় তুলছি, আমি তুললে একজনের তেন পানি চাইছি, একজনের কত ফিস পানি আনিয়ে দিছে, পায় না পানি, ওটা লাত্তি দিয়ে হালাই দেখো একটু বালা পানি দিন, ওরা একজনে বালা হানি দিছে। পানি মুখে দেওয়া যখন মাথার ডালি দিই যেন একটা খানা বুড়ো হানি ঢুকতেছে। 3 বার হানিটা দিছি, খাইছে, পরে শেষ আবার গাড্ডা সারিয়ে দিছে আমার এই জায়গাতে। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দুধল ইউনিয়নের ছোট কৃষ্ণকাঠি নামের নির্জন নিঝুম গ্রামে
জন্মগ্রহণকারী ছেলেটির ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি বিশেষ ঝোঁক ছিল। স্থানীয় কৃষ্ণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ভর্তি হলেন কেজিএস উচ্চ বিদ্যালয়ে। পারিবারিক অসচ্ছলতা ও অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ক্লাস 8-এ জুনিয়র বৃত্তি লাভ করে জানিয়ে দিলেন নিজের মেধার প্রখরতা। 1984 সালে গারুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে 5টি লেটার সহ এসএসসি, 86 সালে এইচএসসি পাশ করে সর্বোচ্চ বিদ্যা অর্জনের জন্য ভর্তি হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। বিশ্ববিদ্যালয় জীবনে অনেকের মনেই যে রঙিন স্বপ্ন থাকে তা পূরণে তারা মরিয়া হয়ে ছুটে বেড়ায় এদিক থেকে সেদিকে, কিন্তু স্বার্থপরতার সে পথে হাঁটেননি শহীদ শওকত হোসেন তালুকদার। অত্যন্ত সরল অনাড়ম্বর জীবন যাপন করে ছুটে বেরিয়েছেন ঘর থেকে ঘরে শুধু অপরের উপকারের উদ্দেশ্যে। অল্পদিনেই মানুষকে মায়ার জালে বেঁধেছেন বিনম্র ব্যবহার আর চারিত্রিক গুণাবলী দিয়ে। নদীর পারে সবার বাসায় আসা যাওয়া করছে, সবার বাসায় মেয়ে ছিল, সবার বাসায় মনে করে ছেলে ছিল, কিন্তু কোনো দিনে সকালে তো না, আলাদিনও না, বা কোনো দিন একটা খারাপ কথা কোনো দিন বলছে না, বা খারাপ নজর কোনো দিন দেখছে না। খুবই ভালো ছিল, ভালো ছিল মনে করো। আমার যে পেটের সন্তান তাও অত না, তো আমরা ওর কথা বলতে পারি না। ওর মতন ছেলেই হয় না, সোজা কথা, ওর মতন ছেলে হয় না। এরকম ছেলে কোনো মায়ের ঘরে এখনকার যুগে হয় না, খুব কম হয়। আমাদের ছেলেরা এতটুক তার মতন ইসলামের জন্য এতটুক করে নাই, সোজা কথা। একদিন আমি জিজ্ঞাসা করলাম, শওকত ভাই আপনার কাপড় চোপড়ের এই অবস্থা, সবসময় 2টা শার্ট 2টা প্যান্ট দেখি আপনার, আসলে ভাই 2টাই আমার হয়। তা আমি অন্য সেন্সে বলছিলাম, ছোটো ছিলাম বুঝি নাই, যে আপনাকে কি আমি একটা শার্ট কিনে দেবো? না না, আমার প্রয়োজন নাই ভাই, আসলে আমার অভাব নাই, কিন্তু আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ব্যবহার করি। অনেক পোলাপান মা বাবার লাগে বেয়াদবি করে। আমার ছেলে ছোট্ট হইতেই জুমার নামাজ, আসক তো নামাজ আর যায় নাই, রোজা সরকারি না খাইতেন, আর রোজা ভাঙ্গাইতেনি, রোজা রয়েছে। তৎকালীন ছাত্র দলের এবং ছাত্র ফ্রন্ট, ছাত্রলীগ সব মিলে জব্বারের মোড় থেকে আমরা যাচ্ছিলাম রিক্সায় করে। আমাদের দুজনকে ধরে নিয়ে গেল শামসুল্লাহ হলে। তো শামসুল্লাহ হলে ধরে নেওয়ার পরে আমাদেরকে প্রায় 3-4 ঘন্টা একদম মানে রড, হকি স্টিক, ওই চলা বলে কাঠ, মানে যে যেরকম পারছে আমাদেরকে পিটাইছে আর কি, এবং নির্যাতন করছে। এবং শওকত ভাই আমি দেখছি তখন, উনি যদিও আমার বয়সে সিনিয়র, কিন্তু শওকত ভাই তখন মানে ওই সমস্ত সংগঠনের বা ওই সমস্ত ছাত্র নামধারী সন্ত্রাসীদের কাছে মানে আমাকে সেভ করার জন্য, যে না আমাদের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, তাকে আপনারা কিছু বলেন না, নিজে দেখা গেছে আমারে মারতে গেছে, শওকত ভাই নিজে হাত বাড়াই দিয়েছে বা আমাকে সেভ করার চেষ্টা করছে। শাহাদাতের পরদিন শহীদ শওকত হোসেনের লাশ বরিশালে পৌঁছলে পুরো বরিশাল জুড়ে নেমে আসে শোকের ছায়া। সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে ফেটে পড়ে ইসলাম প্রিয় প্রতিটি মানুষ। বরিশাল শহরে জানাজা পূর্ব সমাবেশে সন্ত্রাসীদের তাণ্ডব লীলা আর ইসলাম বিরোধীদের ইসলাম ধ্বংসের ষড়যন্ত্রকে সংক্ষেপে জনগণের সামনে তুলে ধরেন ইসলামী ছাত্র শিবির ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বিকেলে জানাজা শেষে লাশের কফিন পাঠিয়ে দেওয়া হয় শহীদের গ্রামের বাড়িতে। রাত 12টার দিকে লাশ গ্রামের বাড়িতে পৌঁছলে অবতারণা হয় এক হৃদয় বিতারক দৃশ্যের। মায়ের বুকে আশার প্রদীপ নিভে গেছে কোন ঝড়ে। লোমহর্ষকে হত্যাকাণ্ডের নির্মমতা স্তব্ধ করে দেয় প্রতিটি পরিবারকে। সেই রাতেই গ্রামের বাড়িতে পঞ্চমবারের মতো জানাজা শেষে শহীদের জন্য দোয়া করা হল। জানাজা শেষে শহীদ শওকত হোসেনের লাশ নামানো হচ্ছিল কবরে। মৃত্যু 2 দিন হয়ে গেলেও তখনও মনে হচ্ছিল জীবন্ত। যখন আমরা লাশ কবরে নামাচ্ছিলাম তখন পুরো লাশটি আমাদের হাতের মুঠোয় চলে আসতেছে, অত্যন্ত নরম এবং
খুবই একটি যেটা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। এবং সবচেয়ে আকর্ষণীয় যে দিকটা আমরা শহীদের মর্যাদা এবং শহীদের ইতিহাস আমরা যেভাবে শুনেছি তার একটি নমুনা আমরা পেয়েছি। তার লাশ যখন আমরা কবরে সমাহিত করছিলাম তখন তার শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছিল এবং অনেকক্ষণ আলেম ওলামারা তাকিয়ে দেখছেন যে একটি ফোঁটা যখন মাটিতে পড়ে ওই ফোঁটাটি রক্তের ফোঁটাটি মাটির সাথে 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 মিশে যায়, কোথাও স্পটও পড়ে না এবং কোথাও স্থায়ীও হয় না। ফোঁটা ফোঁটা মনে হচ্ছে যেন এখন থেকে কিছু মুহূর্তের আগের একটি ক্ষত একটি চিহ্ন থেকে রক্ত পড়ছিল আর কি। অবশেষে শহীদ পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় ইসলামী আন্দোলনের অকুতভয় সেনা শহীদ শওকত হোসেন তালুকদারকে। শহীদরা তো মৃত নয়, তারা বারবার ফিরে আসেন জীবিত হয়ে। একদিন ওই কাঁদতে কাঁদতে ঘুম পড়ছে, নাই আমার ঘর দাঁড়িয়ে খাটের নইয়া, ও আপনি কান্দেন কা, আপনি কান্নাকাটি করবেন না, আমি তো মরিনি, আমি জীবিত আছি। আমি আর বলি যে তুমি জীবিত আছো? আমি তো কই তুমি মারা গেছো। না, আমি মারা যাইনি। শহীদ শওকত হোসেন তালুকদার সকল মায়া মমতা ছিন্ন করে চলে গেছেন ওপারে। কিন্তু এই ক্ষণিকের পরিচয়ে যাদেরকে জড়িয়েছিলেন আপন মায়ায়, তারা কি স্মৃতিগুলো ভুলতে পারবে আমৃত্যু? বৃহস্পতিবার হইলে তার একটা জায়নামাজ, একটা পাঞ্জাবি, একটা পায়জামা আমি ধুয়ে দিতাম, একটা কম্বল আসিন এটাও মাঝে মাঝে ধুয়ে দিতাম। তো আমার অনেক দিন টাকা পাচ্ছে, তো আমি রাগ করতাম, কইতাম বাবা তুমি 2 টাকা দিয়ে দাও, তো অন্য আনো যাও, আমি দিতাম না। আমার ছেলের কাগজ দিলে তো আমি টেহা লই না, তোমার আমি টেহা লই দিবে। তা আমার এটাই কষ্ট যে ও থাকলে ইউনিভার্সিটি চাকরি করলে হয়তো বাবা আমার কি দিব না দিব এটা লাগে না, হয়তো আসা যাওয়ায় দেখতাম, ওরে দেখলে আমার খুব ভালো লাগতো। আমারও একটা ছেলে, ওর মারও একটা ছেলে ও আসিল, তখন আমি কি কইয়াম, আমি বুকটাও চিরে বাবা দেখাইতাম, ওর লেগে আমার অত্যাধিক খারাপ লাগে। ওর মৃত্যু দিন আইলে আমি 3.5 কান্দি লাগে, একটু নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ওরা শান্তিতে রাখ। এভাবে একই দিনে একে একে 3 জন ইসলামী বিপ্লবের পথিক নিজেদের জীবনকে বিলিয়ে দিলেন, চিরতরে চলে গেলেন কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে। কিন্তু আফসোস আর কান্নার সাগরে ভাসিয়ে গেলেন পরিচিত জনদের। 16 ডিসেম্বরের ঘটনায় পরে আমাদের অত্র এলাকায় কারো বাড়িতে 3-4 দিন পর্যন্ত চুলায় আগুনই দাঁড়িয়ে দেয় নাই। এখনো মনে হইলে পরে মানে কান্নার জন্য কিছু বলতে পারি না। তো যাই হোক, আমি আল্লাহর কাছে ওদের জন্য দোয়া করি এবং তাদের মাগফিরাত কামনা করি। হাসপাতালে পোস্টমর্টেম শেষে জানাজার জন্য পুলিশের কাছে লাশ চাওয়া হলে পুলিশ লাশ দিতে অস্বীকৃতি জানায়। বিক্ষোভে ফেটে পড়ে উপস্থিত জনতা। পুলিশকে লাশ নিয়ে যেতে হলে তাদের বুকের উপর দিয়ে নিয়ে যেতে হবে। যে অন্যায়, অসত্য এবং মিথ্যার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যেখানে জীবন দিয়েছেন, সেখানে তাদের লাশ পর্যন্ত দেওয়া হবে না, জানাজা পড়ার সুযোগ দেওয়া হবে না। আমরা কোনো অবস্থাতেই জানাজা না পড়ে লাশ এখান থেকে নিতে দেব না। আমরা এই কথা বলে রাস্তা অবরোধ করলাম। ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে ময়মনসিংহ টু ঢাকা যে রাজপথ, এই রাজপথ কিছুক্ষণের মধ্যে অচল হয়ে গেল। সেদিন আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, ওই সময় ময়মনসিংহে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের কাজ অত্যন্ত দুর্বল ছিল, কিন্তু এই হত্যাকাণ্ড এবং এই শাহাদাত সমস্ত শহরবাসী এবং এলাকাবাসীকে সাংঘাতিকভাবে নাড়া দিয়েছিল। অবশেষে পুলিশ ইসলামী ছাত্র শিবিরকে শহীদদের লাশ ফিরিয়ে দিতে বাধ্য হয়। মেডিকেলের পাশেই লাশের গোসল করানো হয়। তখনও শহীদি লাশগুলোকে জীবন্ত মনে হচ্ছিল। অন্য অন্য মানুষের লাশ তো আমি দেখছি, অনেক লাশ দেওয়া হয়েছে আমার জীবনে, শক্ত হয়ে থাকে, হিটকা লাগে জায়গায় ইয়ে হয়ে থাকে, কিন্তু নরম তুলতলা এরকম আর লাশ দেখিনি। মেডিকেল গেটের সামনেই শাহাদাত বরণকারী এই 3 প্রস্ফুটিত গোলাপের জানাজা পড়ানো হয়। জানাজায় শরীক হওয়া হাজার হাজার মুসল্লি তাদের চোখের পানি ধরে রাখতে পারেননি। মানুষ কারে বলে ও সময় দেখা গেছে ইসলামের পক্ষে এরকম মানুষ আছে।
ইতিহাসের এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের ডাকে সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করা হয়। হরতালে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। শহীদি বাগানে চলে গেলেন ইসলামী আন্দোলনের এই 3 সেনানী, আর মানুষকে ছুঁয়ে গেলেন তাদের আদর্শিক চরিত্রের মায়া দিয়ে। আমরা আশাবাদী আমাদের এই 3 ভাই সহ আরও অন্যান্য ভাইদের রক্ত বৃথা যাবে না। ইনশাল্লাহ এই রক্ত একদিন ফুলে ফলে সুশোভিত হয়ে আল্লাহর দিন, আল্লাহর এই জমিনে অবশ্যই কায়েম হবে ইনশাআল্লাহ। 1995 সালের ওই বর্বর হত্যাযজ্ঞে চিহ্নিত খুনিদের শাস্তির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পক্ষ থেকে মেধাবী ছাত্র হাসান জহির বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে বাদীকে হত্যা করার ষড়যন্ত্র করতে থাকে সন্ত্রাসীরা, যার বাস্তব প্রমাণ মেলে 1996 সালের 4 মার্চ। ওই দিন সকাল 9টায় ময়মনসিংহ আকুয়া শহর শাখার অফিসে অকস্মাৎ বোমা হামলায় শহীদ করা হয় হাসান জহির, আব্দুল ওয়াহেদ ও আব্দুল খালেক হামিদকে। শহীদ হাসান জহির ওলিয়ার যশোরের নতুন খয়েরতলায় জন্মগ্রহণ করেন। নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করে ভর্তি হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। মানুষকে কাছে টানার অসাধারণ ক্ষমতা, চারিত্রিক বৈশিষ্ট্য আর পরোপকারিতা দিয়ে খুব অল্প বয়সেই জনপ্রিয় হয়েছিলেন বিশ্ববিদ্যালয়, সংশ্লিষ্ট এলাকা, এমনকি নিজ গ্রামের বাড়িতেও। এলাকায় সে আসার সঙ্গে সঙ্গে বাইরের থেকে 1 ঘন্টার ভিতরে আমাদের বাড়ির আশেপাশের লোকজন পুড়ে যেত। তার সমসাময়িক বা অন্যান্য বিভিন্ন লোক বিভিন্ন সমস্যা নিয়ে আসতো। আমার এখানে কোনো ছেলে না, ওর উপরে কোনো ছেলে আমি দেখি। মৌচাকে যেমন মৌমাছিগুলো রানী মৌমাছিকে ঘিরে আবর্তিত থাকে, যা যখন বাড়ি আসতেন তখন সেভাবেই সাধারণ ছাত্র তাকে ঘিরে ধরতো। এই শাখা হলে যখন থাকতো আমি দেখেছি, আমি গেছি সবসময় সারির মতো ফজরে নামার সময় লোক তার পিছন ধরে যাইতো, নামাজ পড়ে আবার দেখো সারির মতো আসতো, বলতে জহির ভাই আমার এই অসুবিধে একটু ঠিক করে দাও, আমার একটু এইগুলো কাজ সমাধান করে দেন। জহির ভাইকে আমরা যদি বলতাম মানে যত কঠিন কাজই হোক না কেন, যদি বলতাম যে জহির ভাই এই কাজটা করতে হবে, উনি সেই কাজটা করে ফেলতেন। এবং কিভাবে করতে হবে বা